জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তই চূড়ান্ত এবং সুপ্রিম কোর্টেরই এটা নির্দেশ, রাজ্যকে তা মানতে হবে। একেবারে সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়ে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, সেক্ষেত্রে হাইকোর্টের কি ভূমিকা হবে? সর্বোচ্চ আদালত আজ হাইকোর্টকে কি নির্দেশ দিল? দেখো, আজকের সর্বোচ্চ আদালতের নির্দেশের পরে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের এসআইআর কিভাবে হতে চলেছে বা কিভাবে এই এসআইআর এর প্রক্রিয়া সম্পন্ন হবে তার চূড়ান্ত সিদ্ধান্ত এখন থেকে কার্যত কলকাতা হাইকোর্ট নির্ণয় করবে। কেন? তার কারণ হলো এই যে জুডিশিয়াল অফিসারদের রিক্রুট করতে হবে বা নিয়োগ করতে হবে, সেই নিয়োগের সম্পূর্ণ কাজটাই কিন্তু কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি সুজয় পালকে করতে হবে। এখন আগামীকালের মধ্যে কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি তিনি কিন্তু এ রাজ্যের যারা প্রশাসনিক শীর্ষকর্তা রয়েছেন, যেমন চিফ সেক্রেটারি রয়েছেন বা অন্যান্য যারা প্রশাসনিক কর্তারা রয়েছেন, পুলিশের যারা শীর্ষ আধিকারিক রয়েছেন, ডিজি পদমর্যাদার যিনি আধিকারিক রয়েছেন, ডিজির সঙ্গে তাকে মিটিং করতে হবে। এই ধরনের একাধিক হাই প্রোফাইল মিটিং তাকে করতে হবে, বৈঠক তাকে করতে হবে, এবং করে তারপর তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন যে এই সুপ্রিম কোর্টের যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশের পরে কারা কারা এই যে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, সেই কমিটিতে কারা কারা থাকবেন, কোন কোন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ এবং কোন কোন ডিস্ট্রিক্ট জাজ এই কমিটিতে থাকবেন, সেই গোটাটাই কিন্তু মাননীয় প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের তিনি ঠিক করবেন। এর পাশাপাশি যেটা বলা হয়েছে, এই যে কলকাতা হাইকোর্টের নজরদারিতে বা কলকাতা হাইকোর্টের সরাসরি পর্যবেক্ষণে এই যে কমিটি গঠন করা হলো, এই কমিটির কাজ হবে বাকি যে লজিক্যাল ডিসক্রিপেন্সি সংক্রান্ত বাকি যে কাজ বাকি রয়েছে, অর্থাৎ এসআইআর এর যে কাজ এখনো পর্যন্ত অসম্পূর্ণ রয়েছে, স্ক্রুটিনির যে কাজ এখনো পর্যন্ত অসম্পূর্ণ রয়েছে, সেই গোটা কাজটা সম্পন্ন করার দায়িত্ব, সুসম্পন্ন করার দায়িত্ব কিন্তু এই কমিটির ওপর বর্তাবে। ফলে এই কমিটির কাছে এখন থেকে যার যা অভিযোগ রয়েছে সেই অভিযোগ এই কমিটিকে এসে বলতে হবে, অর্থাৎ কোথাও নতুন করে কোনো অসুবিধা সৃষ্টি হলে সেটা এই কমিটির কাছে এসে বলতে হবে। তার পাশাপাশি বলা হয়েছে যে এর আগে তুমি জানো যে বারবার এই অভিযোগ উঠছিল যে কোনো রকমভাবে যখন এই এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন চেষ্টা করছে, সেই সময় নির্বাচনী যারা আধিকারিক রয়েছেন সেই আধিকারিকরা আক্রান্ত হচ্ছেন, তাদের ওপর হামলা করা হচ্ছে, কোথাও কোথাও তারা আক্রান্ত পর্যন্ত হচ্ছেন। ফলে সেই ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, কোনো জুডিশিয়াল অফিসার যেন তারা যেন আক্রান্ত না হন, তারা আতঙ্কিত না হন, সেটা কিন্তু রাজ্য সরকারকে এবং পুলিশকে নিশ্চিত করতে হবে, সেই মর্মে নির্দেশও কিন্তু দেওয়া হয়েছে। ফলে আগামীকাল যে বৈঠক কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতিকে করতে হবে, সেই বৈঠকের মাধ্যমেই ঠিক হবে যে এই যে কমিটি রয়েছে সেই কমিটিতে কারা কারা থাকছেন এবং এই রাজ্যের যে এসআইআর এর ভবিষ্যৎ রয়েছে সেই ভবিষ্যতে কী হতে চলেছে বা কত দিনের মধ্যে এই গোটা প্রক্রিয়াটা সম্পন্ন হবে। তুমি জানো যে আজকে যখন সুপ্রিম কোর্টে এই মামলা চলছিল, সেই সময় জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে আগামী 28শে ফেব্রুয়ারির মধ্যে তারা এই যে চূড়ান্ত ভোটার তালিকা রয়েছেন তার 75% নাম তারা প্রকাশ করে, 95% নাম তারা কিন্তু প্রকাশ করে দেবেন। অর্থাৎ ভোটার তালিকায়, চূড়ান্ত ভোটার তালিকায় কাদের নাম আসবে তার 95% আগামী 28শে ফেব্রুয়ারির মধ্যে প্রকাশিত হতে চলেছে, এবং বাকি যে 5% আছে সেটা কিন্তু অদূর ভবিষ্যতে সেটাও তারা প্রকাশ করবেন। এবং সেখানেই কপিল সিব্বালের বক্তব্য ছিল যে এই দুভাগে এইভাবে নাম প্রকাশ করলে সেক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলার সমস্যা হতে পারে। কিন্তু মাননীয় প্রধান বিচারপতির বক্তব্য হলো যে না, যেভাবে ইলেকশন কমিশন গোটা প্রক্রিয়াটা করতে চাইছে সেভাবেই করতে দেওয়া হোক। এবং ইলেকশন কমিশনেরও বক্তব্য ছিল যে তারা মনোনয়নপত্র পেশ করার আগে পর্যন্ত এই ভোটার তালিকায় সংযোজন এবং বিয়োজনের যে কাজ সেই কাজ তারা করতে পারবেন। ফলে সব মিলিয়ে আপাততভাবে কলকাতা হাইকোর্টের উপর দায়িত্ব ছাড়া হয়েছে। কলকাতা হাইকোর্টের সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাক। রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর কি জানিয়েছে দেখুন। এই যে স্পেশাল রোল অবজারভাররা বিভিন্ন রাজ্য থেকে এসেছিল, তারা বাংলা ভাষা বোঝে না, বাংলার নাম বোঝে না। আজকে যারা লোকাল যারা থাকবে তারা বাংলা ভাষাটা জানবে, জুডিশিয়াল অফিসাররা তারা বলতে পারবে ব্যানার্জি না বন্দ্যোপাধ্যায় না বনার্জি, তিনটে মিলে কোনটা সত্যি কোনটা ঠিক আছে। অতএব যা পেয়েছি ভাবা যায় না, আমরা ভাবিনি কখনো দিন, আমি এটা ভাবতেই পারিনি আজ সকালবেলায় যে এরকম একটা অর্ডার পাবো। অত্যন্ত খুশি, ভীষণ ভালো, দারুণ হলো। সারা পশ্চিমবাংলায় সমস্ত আমাদের কর্মীরা জেগে উঠবে, একদম চাঙ্গা হয়ে যাবে, একদম দেখুন না কেমন চাঙ্গা হয়,
ওই বিজেপিকে যেমন করে সেটা শুধু দেখে নিন না শুধু। যে বড় খবরে আমরা নজর রেখেছি, এবার বিচারকদের তত্ত্বাবধানে হতে চলেছে এসআইআর। সর্বোচ্চ আদালত এমনই নির্দেশ দিল, বেনজির নির্দেশ সুপ্রিম কোর্টের। জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে মানতে হবে রাজ্য সরকারকে। হাইকোর্টের প্রধান বিচারপতিকে ডিস্ট্রিক্ট জজ, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ নিয়োগের নির্দেশ প্রধান বিচারপতির, এবং এই জুডিশিয়াল অফিসারদের পরামর্শ দেবেন অবসরপ্রাপ্ত বিচারপতিরাই। আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন। সুপ্রিম কোর্টের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ এবং হাইকোর্ট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। প্রথমেই আসবো বিজেন্দ্রর কাছে। বিজেন্দ্র, একেবারে দফায় দফায় রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের সংঘাত আমরা দেখেছি। আজকে সর্বোচ্চ আদালতের যে নজিরবিহীন নির্দেশ, কি হলো আজ আদালতে জানো? দেখো পাপি, যে নজিরবিহীন নির্দেশ আজকে সুপ্রিম কোর্ট দিল তার একটা ব্যাকগ্রাউন্ডও রয়েছে। যখন হিয়ারিং স্টার্ট হলো, ইলেকশন কমিশন বারবারই সুপ্রিম কোর্ট জানতে চাইছিল কি পশ্চিমবঙ্গে এসআইআর কি সময় মোতাবেক কমপ্লিট হবে। তারা বারবারই দেখছিলেন কি এই পশ্চিমবঙ্গে এরকম একটা পরিস্থিতি হয়েছে কি দুই সাংবিধানিক সংস্থা, একদিকে নির্বাচিত সরকার সেখানে রাজ্যের এবং ইলেকশন কমিশন, দুজনের মধ্যে ট্রাস্ট ডেফিসিট রয়েছে, ব্লেম গেম চলছে, অ্যালিগেশন কাউন্টার অ্যালিগেশন চলছে। সুপ্রিম কোর্ট এরমে এতটাই উদ্বিগ্ন ছিল কি তারা এটাও জিজ্ঞেস করে কি আপনারা কি জানেন যদি এসআইআর প্রক্রিয়া কমপ্লিট না হয় সেক্ষেত্রে ইলেকশন হবে না, ইলেকশন না হলে কি পরিস্থিতি হতে পারে সেটা কি আপনারা কনসিকুয়েন্সেসগুলো জানেন? তখন ইলেকশন কমিশন বলে কি হ্যাঁ তারা জানেন, সেটারও প্রভিজন আছে কনস্টিটিউশনে, যদি ইলেকশন না হয় সেক্ষেত্রে কী কী প্রভিজনস রয়েছে সংবিধান অনুযায়ী সেটা করা যেতে পারে। কপিল সিব্বল তখন বলেন কেন তারা চাইছেন কি এসআইআর কমপ্লিট হোক, টাইমেই কমপ্লিট হোক, এবং বারবারই আজকে চিফ জাস্টিস বলছিলেন যে তাদের এটাই অ্যাংজাইটি যে সময় মোতাবেক সেখানে স্টার্ট হয়ে কমপ্লিট করা হোক এসআইআর, সেটাই তারা চাইছেন। কোথায় জটিলতা ছিল, কেন হচ্ছিল না, তার সবথেকে বড় প্রশ্ন ছিল 8,505 জনের যে তালিকা দিয়েছিল রাজ্য সরকার, তার মধ্যে এলিজিবল অফিসার নয়। কেন কি আজকে ইলেকশন কমিশন বলে সুপ্রিম কোর্টে কি তাদের জন্য লাগবে এসডিও মর্যাদা অফিসার, যারা কোয়াসি জুডিশিয়াল ফাংশনগুলো করবেন, অর্থাৎ এখন যাদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ফেলা হয়েছিল তারা যে কাগজগুলো দিয়েছেন সেটা এখন স্ক্রুটিনি চলছে, সেই স্ক্রুটিনি করতে পারে এইরকম অফিসার, বা এখানে রিজেক্ট করবে বা অ্যাকসেপ্ট করবে, সেটা একটা কোয়াসি জুডিশিয়াল ফাংশন রয়েছে। এই ধরনের অফিসার চাই, ক্লাস 1 অফিসার চাই, এবং সেটা রাজ্য সরকার দিচ্ছে না। 17 তারিখ রাজ্য সরকার চিঠি দিয়ে অপেক্ষা করতে বলেছে ইলেকশন কমিশনকে, সেটাও আজকে ইলেকশন কমিশন বলে। তখন চিফ জাস্টিস বলেন কি এই ধরনের আচরণ যদি রাজ্য সরকারের হয় সেক্ষেত্রে কীভাবে সেখানে কমপ্লিট হবে এই তালিকা। তারা এটাও বলেন কি আপনারা কি চাইছেন ইনকম্পিটেন্ট অফিসাররা সিদ্ধান্ত নেবে কি কে ভোটার থাকবেন না? কম্পিটেন্ট অফিসার যদি না দিতে পারেন সেক্ষেত্রে আপনাদের বলা উচিত, আর অন্য রাজ্য থেকে নিয়ে আসা হবে কম্পিটেন্ট অফিসার, ইলেকশন কমিশন সেটা নিয়ে আসবে। এবং তখন ইলেকশন কমিশনকে জানায় স্টেট গভর্নমেন্টকে 69 অফিসার্স এসডিও লেভেলের তাদের কাছে রয়েছেন, 69টা তাদের কাছে রয়েছে, তারা চেষ্টা করছেন প্রোভাইড করার জন্যে। কিন্তু ইলেকশন এই প্রসঙ্গেই কিন্তু উঠে আসে কোথা থেকে এই অফিসারগুলো আসবেন। তখন পরামর্শ দেন চিফ জাস্টিসকে, তারা কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসকে রিকোয়েস্ট করবেন এরম একটা যারা ডিস্ট্রিক্ট জাজ রয়েছেন, ফর্মার ডিস্ট্রিক্ট জাজ রয়েছেন, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ রয়েছেন, এই ধরনের অফিসারদেরকে 1 সপ্তাহের জন্য বা 10 দিনের জন্য যদি স্পেয়ার করা যায়। আরও একটা প্রসঙ্গ বারবার উঠে আসছিল কি রাজ্য সরকার যদি কোঅপারেট না করে সেক্ষেত্রে কোথায় আশঙ্কা ছিল সুপ্রিম কোর্টের, সেসব প্রসঙ্গগুলো উঠে আসে। ইলেকশন কমিশন আজকে সুপ্রিম কোর্টকে জানায় কি 28টি এরকম কেস রয়েছে যেটা তারা রেফার করেছেন পুলিশকে, কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, উস্কানিমূলক মন্তব্য করা হচ্ছে। তখন কপিল সিব্বল বলেন কি না ডিজিপি রিপোর্ট ফাইল করেছেন, ইতিমধ্যে অ্যাকশন নেওয়া হচ্ছে। ইলেকশন কমিশন বলে কি শুধুমাত্র ছোট মাছগুলোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে, বড় মাছগুলো বেঁচে যাচ্ছে। এই ধরনের উস্কানিমূলক মন্তব্য ইলেকশন কমিশনের বিরুদ্ধে, এসআইআর বিরুদ্ধে করা হচ্ছে। তারা 28টা অভিযোগ জমা দিয়েছেন কিন্তু কোনো অ্যাকশন নেওয়া হয়নি। সেটার জন্য ডিজিপিকে আজকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে কি এই যে 28টি কেস সেটাতে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দিতে হবে ডিরেক্টর জেনারেল অফ পুলিশকে সুপ্রিম কোর্টের কাছে। এবং হিয়ারিংয়ের জন্য এখন নেক্সট ডেট তারা রেখেছেন মার্চের 1st উইক। তার আগে এই প্রক্রিয়া তারা চাইছেন কি যত দ্রুত হোক সেটা কমপ্লিট হোক, কেন কি 28 তারিখ ফাইনাল লিস্ট প্রকাশ করার কথা রয়েছে ইলেকশন কমিশনের। আজকে ইলেকশন কমিশন সুপ্রিম কোর্ট থেকে অনুমতি চেয়েছে কি তাদেরকে 28 তারিখ যতটা তারা কমপ্লিট করতে পেরেছেন, অর্থাৎ তারা বলছিলেন কি 95% তারা ইতিমধ্যেই তালিকা কমপ্লিট করে নিয়েছেন, সেটাকে প্রকাশ করতে দেওয়া হোক, বাকি সাপ্লিমেন্টারি লিস্টে তারা প্রকাশ করবেন। তখন আমরা দেখলাম কপিল সিব্বল বলছিলেন কি এই ধরনের যদি ভাগ করে পাবলিশ করা হয় তাহলে ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি খারাপ হতে পারে, যাদের নাম তালিকায় আসবে এবং যাদের আসবে না সেক্ষেত্রে একটা আইন শৃঙ্খলার পরিস্থিতি পশ্চিমবঙ্গে হতে পারে, এরকম তিনি আশঙ্কা প্রকাশ করেন। কিন্তু সেটাকে আজকে সুপ্রিম কোর্ট রুল আউট করে দিয়েছে। সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশনকে এই ফ্রিডম দিয়েছে কি 28 তারিখ যেহেতু লাস্ট ডেট তাদের লিস্ট প্রকাশ করার জন্য, সেই লিস্ট তারা প্রকাশ করবেন এবং 5% যেটা বাকি থাকবে সেটা পরবর্তী দিনগুলোতে তারা প্রকাশ করতে পারবেন। এই বেনিফিট এই রিলিফটা আজকে ইলেকশন কমিশনকে সুপ্রিম কোর্ট দিয়েছে একেবারে। এবং এসআইআর নিয়ে রাজ্যের ভূমিকায় কতটা ক্ষুব্ধ, কতটা আশাহত মাননীয় প্রধান বিচারপতি সেটা কিন্তু আজকে স্পষ্ট হয়ে গিয়েছে। বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।